নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, একটা অভিযোগ বারংবার তৃণমূল কংগ্রেস করছিল যে ভোটে কারচুপি করা হয়েছে এবং সেটা ভোট চলাকালীন সময় থেকেই তারা করছিল। এবং সেই কারচুপিটা তৃণমূল কংগ্রেস বলেছে যে ইলেকশন কমিশনকে দিয়ে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে সংগঠিত করেছে। পশ্চিমবঙ্গ 2026 বিধানসভার ভোট হয়ে গিয়েছে, রেজাল্ট সামনে চলে এসেছে। অভূতপূর্বভাবে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়ে গেছে। এখন সেই সমস্ত অভিযোগ বাদানুবাদ কোনোটারই কোনো ভিত্তি থাকছে না এখনো পর্যন্ত। কিন্তু তার মধ্যেই যে ঘটনাটা সামনে এলো সেটা নিয়ে তো প্রশ্ন উঠেই। তার কারণ এই মুহূর্তে নতুন সরকার তৈরি হলো এবং যেদিন সরকার প্রতিষ্ঠিত হলো ঠিক সেদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলেন এবং তার কয়েক ঘন্টার মধ্যে আমাদের সামনে উঠে এলো একটি চিঠি এবং একদম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একদম নবনির্বাচিত রাজ্যের মুখ্যমন্ত্রী, নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত করা হলো এমন একজন মানুষকে যিনি এই সম্পূর্ণ ভোট প্রক্রিয়াটা সংগঠিত করেছিলেন। সুব্রত গুপ্তর কথা বলছি আমরা। সুব্রত গুপ্তকে নবনির্বাচিত নতুন মুখ্যমন্ত্রী রাজ্যের শুভেন্দু অধিকারী তার প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং এটা নিয়ে এই মুহূর্তে রীতিমতন জল্পনা এবং অবশ্যই আরো তৃণমূল কংগ্রেসের হাতে কিন্তু একটা অস্ত্র পৌঁছে গেল, তেমনই সংশ্লিষ্ট মহল মনে করছে। তার কারণ এই সুব্রত গুপ্তর বিরুদ্ধে একাধিক অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছিল। মনোজ কুমার আগরওয়াল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছিল ভোট প্রক্রিয়া চলাকালীন এবং তাদের বক্তব্য ছিল সম্পূর্ণ ইলেকশন কমিশনকে ম্যানেজ করে এই মুহূর্তে সুব্রত গুপ্তর মাধ্যমে, মনোজ কুমার আগরওয়াল মাধ্যমে সম্পূর্ণ ইলেকশনটাকে ম্যানেজ করে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দখল করতে চাইছে। এবং সেই ক্ষমতা যখন শেষ পর্যন্ত তারা হাতে পেল, ঠিক যেদিন সরকার গঠিত হলো সেদিনই ঠিক কতটা দরকার ছিল প্রধান উপদেষ্টা হিসাবে এই সুব্রত গুপ্তকে একদম নিয়োগ করার, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে রাখবো এবং অবশ্যই বলবো যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে গিয়ে তাদের নিজের পায়ে নিজে কুড়ুল মারলো না তো, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। সেটা নিয়ে আজকে বিস্তারিত প্রতিবেদন শেষ অবধি দেখুন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের জানাই এই মুহূর্তে একদম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রধান উপদেষ্টা হিসেবে সুব্রত গুপ্তকে নিয়োগ করা হয়েছে। এই সুব্রত গুপ্ত আইএএস অফিসার হিসেবে ইলেকশন কমিশনের দপ্তরে কাজ করছেন এবং পশ্চিমবঙ্গের অবজারভারদের সম্পূর্ণভাবে সংগঠিত করছিলেন তিনি এবং সেটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস একাধিক অভিযোগ তুলেছে। সুব্রত গুপ্তকে নিয়ে তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইট থেকে শুরু করে অফিসিয়াল এক্স হ্যান্ডেল, সেখানেও তারা সম্পূর্ণ বলেছে বেন্ড করে দিচ্ছে সম্পূর্ণ ইলেকশন প্রসিডিওরটাকে, দুমড়ে মুচড়ে তিনি সম্পূর্ণ নিজের মতন কন্ট্রোল করতে চাইছেন। এটা যেমন লিখিতভাবে জানিয়েছে ঠিক তেমন ভাবেই কুণাল ঘোষ তৎকালীন বেলেঘাটার প্রার্থী ছিলেন তিনি এবং এই মুহূর্তে জয়ী এমএলএ হয়েছেন তিনি। তো সেই কুণাল ঘোষ কি বলেছিলেন প্রেস কনফারেন্স আপনারা একবার শুনুন এই সুব্রত গুপ্ত সম্বন্ধে, তারপর আসছি বিস্তারিত ব্যাখ্যায়। কিভাবে মনোজ আগরওয়াল সুব্রত গুপ্ত এই পর্যবেক্ষকদের উপর চাপ সৃষ্টি করছে, যে কিভাবে মনোজ আগরওয়াল সুব্রত গুপ্ত এই পর্যবেক্ষকদের উপর চাপ সৃষ্টি করছে। আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য এবং তৃণমূল কংগ্রেস যখন বারংবার একদম অভিযোগ করছে যে এসআইআর সম্পূর্ণ প্রক্রিয়াটা, সেই এসআইআর প্রক্রিয়াটার মধ্যে যেভাবে মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেভাবে 27 লক্ষ মানুষ ভোট দিতে পারলেন না, একদম 58 লক্ষকে প্রথমে বাদ দিয়ে দেওয়ার পরেও 27 লক্ষ মানুষ ভোট দিতে পারলেন না, সেই ব্যবস্থাটা করেছে ইলেকশন কমিশন এবং তাদের ভোটার লিস্টটা তারা ফ্রিজ করে দিল। 27 লক্ষকে বাইরে রেখেই তাদের ভোটার লিস্টটা তারা ফ্রিজ করে দিল। 27 লক্ষ মানুষ জানাতেই পারলেন না তারা কোন পার্টিকে পছন্দ করেন। সেইভাবেই পশ্চিমবঙ্গের সরকার তৈরি হলো। এটা যখন ইলেকশন কমিশনের বিরুদ্ধে বারংবার তৃণমূল কংগ্রেস অভিযোগ জানাচ্ছে, তারা যখন এখনো পর্যন্ত মেনে নেয়নি যে
হারটা তাদের মাথায় এসেছে, যে হারটা পশ্চিমবঙ্গের মানুষ তাদের হারিয়েছে, সেই হারের জায়গাটা তারা যখন এখনো মেনে নিতে পারছেন না। একদম গতকাল আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র জয়ন্তী পালন করতে গিয়ে তিনি বলেছেন, এটা আমরা হারিনি, আপনারা মাথায় রাখুন আমরা হারিনি, সেটা একদিন বেরোবেই। কিভাবে সত্য বেরোবে আমরা জানি না, তবে অবশ্যই তারা যে অভিযোগটা করছে সেটা তো কোথাও গিয়ে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে এই যে অভিযোগটা তারা করছিল সেটা কোথাও না কোথাও অন্তত সত্যতা কিছুটা হলেও থাকতে পারে। এই বক্তব্য তো কোথাও গিয়ে একটা ন্যারেটিভ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, এবং সেটা তো সরাসরি তাদের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া হলো। আমরা জানি না নতুন সরকার কিসের ভিত্তিতে এই ধরনের একটা সিদ্ধান্ত একদম প্রথম দিনই নিল। যেদিন মুখ্যমন্ত্রী শপথ বাক্য পাঠ করলেন সেই দিনই কেন দরকার হলো হঠাৎ করে সুব্রত গুপ্তকে একদম নির্বাচন কমিশনের যে দপ্তর সেখান থেকে তুলে এনে মুখ্যমন্ত্রী একদম সম্পূর্ণ কন্ট্রোলটা দিয়ে দেওয়া, মুখ্যমন্ত্রীর দপ্তরের সম্পূর্ণ কন্ট্রোলটা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার হাতে চলে যাচ্ছে। এবং আমরা এক সময় যেমন রীতিমতন খবর করতে আমরা দেখেছিলাম যে আলাপন বন্দ্যোপাধ্যায় তাকে একদম মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা হিসেবে রেখে দেওয়া, এবং সেটা একটা রীতিমতন তৎকালীন সময় ভারতীয় জনতা পার্টি বলেছিল এটা একটা প্রাইজ পোস্টিং দেওয়া হলো, তারা তখন বিরোধীদের জায়গায় ছিল। তো এখন যারা প্রধান বিরোধীদের জায়গায় তাদেরও তো একই বক্তব্য থাকবে যে ভোটটাকে যারা ভালোভাবে কন্ট্রোল করেছে তাদেরকে এইভাবে প্রাইজ পোস্টিং দিয়ে দেওয়া হচ্ছে। সেটা তো আদতে ঘটনা নয়, সেটা তো কেউ বিশ্বাস করতে চায় না। মানুষ বিশ্বাস করতে চায় এই মুহূর্তে সাধারণ মানুষ ভোট দিয়েছে, মানুষ ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের যে সরকার তাদের যে অত্যাচার তাদের যে দুর্নীতি ছিল সেটাকে মানুষ শেষ করেছে, এবং মানুষ কোথাও একটা পরিত্রাণ পেতে চেয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার, এবং সেই সরকার এসেছে। এবং এই জায়গাটা সুব্রত গুপ্তকে যদি নিয়োগ করতেই হতো এই জায়গাতে একই পদে, তাহলে সেটা 3 মাস 6 মাস পর করা যেত না? এখন অন্য কাউকে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা যেত না? কিংবা একদম প্রধান উপদেষ্টা হিসেবে কাউকে না রেখে সরকার চালানো যেত না? শুভেন্দু অধিকারী তো এত বছর ধরে সরকারের সঙ্গে ছিলেন, সরকারের মন্ত্রী ছিলেন, তিনি তো জানেন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম কিভাবে করতে হয়, একেবারে অনভিজ্ঞ লোক তো তিনি নন। তো সেই জায়গা থেকে কেন সুব্রত গুপ্তকে এই মুহূর্তে সরাসরি একদম প্রধান উপদেষ্টা করিয়ে একদম চোখে লাগার মতন একটা বিষয় এই মুহূর্তে এই সিদ্ধান্তটা কেন গ্রহণ করলো, কারা গ্রহণ করলো আমরা জানি না। তবে যারাই গ্রহণ করে থাক না কেন, তারা যদি এই সিদ্ধান্তটা এই হিসাবে গ্রহণ করে থাকে যে আমরা এখন সরকারে এসেছি আমরা যা ইচ্ছা করব, কারোর কিচ্ছু বলার নেই, তাহলে কিন্তু অবশ্যই একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে, তেমন কিন্তু সংশ্লিষ্ট মহলের বিভিন্ন বিশ্লেষকরা মনে করেন। অবশ্যই এই মুহূর্তে এই যে সিদ্ধান্তটা সামনে আসার পর থেকে কিন্তু রীতিমতন আলোচনা শুরু হয়েছে, এবং তৃণমূল কংগ্রেস এটাকে যে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে সেটা কিন্তু বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং আপনাদেরকে মনে করিয়ে দিই আরো একবার, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি একদম সরাসরি দুটো যে দল, প্রধান বিরোধী দল এবং শাসক দল ভারতীয় জনতা পার্টি, এই দুটো দলের মধ্যে পশ্চিমবঙ্গে যে সদ্য ঘটে যাওয়া নির্বাচন সেটা পার্থক্য কত বলুন তো? টোটাল ভোট যে সংখ্যাটা সেটার পার্থক্য 32 লাখ, এবং এই 32 লাখ ভোট যে পার্থক্যটা তৈরি করে দিল সেটার পার্সেন্টেজটা 45% ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি এবং 41% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবং তার সঙ্গে আরেকটা হিসাব আমাদের মাথায় রাখতে হবে, 45% যদি রাজ্যের শাসক দল পেয়ে থাকে তাহলে কিন্তু তাদের বিপরীতে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস একা নয়, আইএসএফ, বাম, কংগ্রেস প্রত্যেকে দাঁড়িয়ে আছে, এবং সবাইকে নিয়ে কিন্তু 55% মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, এটাও তাদের মাথায় রাখতে হবে। এবং তাদেরকে কন্টিনিউয়াসলি 55% মানুষকে মোবিলাইজ করার চেষ্টা করছে কিন্তু তৃণমূল কংগ্রেস। তারা বোঝাতে চাইছে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে যে আমরা হেরে যাইনি, আমাদেরকে হারানো হয়েছে। এই ন্যারেটিভটাকে কোথাও গিয়ে একদম প্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপটা কোথাও একদম মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি একদম রিজাইন করলেন না তার পদ থেকে, তিনি দেখাতে চাইলেন যে আমি হেরে যাইনি, আমি হার স্বীকার করব না। তিনি তার যে সোশ্যাল হ্যান্ডেল সেখানে এক্স চিফ মিনিস্টার কথাটা লিখলেন না, তিনি চিফ মিনিস্টার 15, 16, 17 লোক বিধানসভা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি সেটা লিখলেন। সেই জায়গাগুলোতে এই মুহূর্তে আরো একটা অস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হলো না? অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বিরোধী হিসাবে প্রথম তাদের যে অস্ত্রটা সরকারের বিরোধিতা করার ক্ষেত্রে সেটা পেয়ে গেল নাকি, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। অবশ্যই সুব্রত গুপ্ত সম্বন্ধে, সুব্রত গুপ্তর সামগ্রিক পারফরমেন্স সম্বন্ধে
কারোর কোনো প্রশ্ন থাকার কথা নয়। এবারে যেভাবে ভোট হয়েছে, আমরা শুনিনি বামেদের মুখ থেকে কোনো অভিযোগের কথা, আমরা শুনিনি কংগ্রেস, জাতীয় কংগ্রেস তাদের মুখ থেকে কোনো অভিযোগের কথা, আমরা শুনিনি তৃণমূল কংগ্রেস তাদের মুখ থেকেও কোনো অভিযোগের কথা। ভোটের দিন অর্থাৎ 23 তারিখ এবং 29 তারিখ, তার পরবর্তীতে বিভিন্ন অভিযোগের কথা সামনে এসেছে, কিন্তু এই ভোটের দিন এত শান্তিপূর্ণ ভোট, এটা অবশ্যই কমেন্ডেবল একটা কাজ করেছেন সুব্রত গুপ্ত কিংবা মনোজ কুমার আগরওয়াল তারা। কিন্তু এই মুহূর্তে সুব্রত গুপ্ত তাকে তুলে এনে যদি একদম মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা করে দেওয়া হয়, সেটা নিয়ে তো প্রশ্ন ওঠেই, এবং সেই প্রশ্ন যে বিরোধীরা তুলবেই এই মুহূর্তে, কিন্তু অবশ্যই সেটা সময়ের অপেক্ষা এবং সেটাই বাস্তবিক চিত্র। অবশ্যই এই সরকার অত্যন্ত অনেক আশা নিয়ে এসেছে, মানুষের অনেক আশার উপর ভিত্তি করে এসেছে একটা সরকার, নতুন সরকার, এবং 15 বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হেজিমনিটাকে শেষ করে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার যখন এসেছে, তখন তাদের আরেকটু বোধহয় ধরে খেলা উচিত, আরেকটু বোধহয় ধরে ধরে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, যাতে এত সহজে বিরোধীরা তাদের দিকে আঙুল তুলতে না পারে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।